মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। জৈনেব, জৈনেব! জামাই, জামাই কি হয়েছে তোমার? জৈনেব এখানে কি করছে? কি হয়েছে জৈনেবের? বলেছিলেন জৈনেব কিছুই টের পাবে না, কিন্তু কি হলো তা তো দেখতেই পাচ্ছেন। এখন ইরেমকেও আমার সাথে কিন্তু এর সাথে আমাদের কি সম্পর্ক বলো? দেখুন মেরিয়াম ম্যাডাম, যা জানেন না তার মধ্যে নাক গলাবেন না। এর চেয়ে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করুন, এর মাঝে আমাকে জড়াবেন না। ফাতি স্যার, তুমি এখানে কেন মুস্তাফা? জৈনেব ম্যাডামকে নিয়ে এসেছি। হ্যাঁ, খুব ভালো করেছো। এখন মেরিয়াম ম্যাডামকে নিয়ে যাও। আমি গাড়ি নিয়ে আসছি ম্যাডাম। আমি আসলে কিছু করিনি, জাস্ট ফাতির সাথে কথা বলছিলাম, তাতেই জৈনেব রেগে গেছে। আমাদের মধ্যে যে চুক্তি হয়েছিল তা ভুলে যেও না শেফকেত। জামাই, জৈনেবের সাথে তোমার আসলে সমস্যাটা কি? আর আমার সামনের এই মেয়েটাই বা কে? আমাদের মাঝে কোনো সমস্যাই ছিল না, আপনাদের এই সিক্রেট গেমই আমাদের মাঝে সমস্যা বাঁধিয়েছে। বাবা, এবার আপনি কিন্তু আমাকে অনেক গভীরে ছুঁড়ে মারলেন। জৈনেব ভাবছে ওকে ধোঁকা দিয়েছি। জৈনেবকে দেখতে পেয়েছি, রাখছি। জৈনেব, জৈনেব, জৈনেব থামো প্লিজ, আমার একটা কথা শোনো। ছাড়ো, আর কি শোনার বাকি আছে ফাতি? তুমি আর কি বলতে চাও আমাকে? ইরেম আর আমাকে নিয়ে তুমি যা ভাবছো তা আসলে একদম ভুল। তুমি বলো এটা কিভাবে ভুল হতে পারে? তোমাকে নিজের চোখকে জড়িয়ে ধরতে দেখেছি, আমাকে ধোঁকা দিয়েছো, আমার সাথে প্রতারণা করেছো, আমি তোমাকে ঘৃণা করি। জৈনেব, আমাকে ঘৃণা করো না। দেখো, আমি তোমাকে কখনো ধোঁকা দেইনি। ওই ইরেমের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এমনকি এনগেজমেন্ট হওয়ার পরেও হয়নি। আমি শুধু তোমাকেই চাই, ওকে না। আচ্ছা তাই ফাতি, তাহলে এটা কি? কি এটা? তুমি এই চেনটা অর্ডার করেছিলে না ফাতি? হায় আল্লাহ, আমি এমন কোনো কিছু অর্ডার করিনি জৈনেব। অনেক হয়েছে, আর বোকা বানিও না। জৈনেব, তুমি কেন বিশ্বাস করছো না আমি ওটা অর্ডার করিনি? এখনো বিশ্বাস করব তো হয় তোমার ফাতি, অন্তত আমার সামনে দাঁড়িয়ে আর মিথ্যা কথা বলো না। জৈনেব, জৈনেব, জৈনেব যেও না প্লিজ, আমার সাথে চলো, কোথাও বসে কথা বলি আমরা। আমার কথা শোনার পর তোমার যদি বিশ্বাস না হয়, আমি নিজে তোমাকে তোমাদের বাড়িতে পৌঁছে দেবো, প্রমিস। দেখি নিজেকে কিভাবে বাঁচাও। যথেষ্ট, এবার কি বলবে আমিও শুনবো। আমি কি বলে যে ওকে বোঝাবো কে জানে। একদিকে প্রিয়তমা স্ত্রী জৈনেব, অন্যদিকে শ্বশুর রেস বাবা। সুইটহার্ট, জৈনেবকে যদি একটুও চিনে থাকি তাহলে বলবো ফাতিকেও আর বিশ্বাস করবে না, কারণ ও একেবারে ওর বাবার মতো তেজি স্বভাবের, জীবনেও ক্ষমা করবে না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি মুকাদ্দেস আন্টি। ওই জৈনেবের যদি বিন্দু মাত্র সম্মান বলে কিছু থেকে থাকে তাহলে ও এই সম্পর্ক রাখবে না। ওহ, তাহলে তো খুব ভালো হয়েছে।
আজকের পর থেকে ওকে আর ফাতির সাথে দেখতে হবে না। অনেকদিন পর আমি একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো ইরেম। অবশেষে আমাদের প্ল্যান সফল হবে। অবশ্যই হবে মুকাদ্দেস আন্টি। তাছাড়া এসব করে করে আমিও বেশ ক্লান্ত, আর ভালো লাগছে না। আমিও তো মানুষ, তাই না? ধৈর্যশীলরাই জয়ী হয়। আমরা ধৈর্য ধরেছি, কখনো কিন্তু হাল ছেড়ে দেইনি। এখন সেটারই ফল পেতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে হানি, আমি তাহলে এখন রেখে দিচ্ছি, কেমন? কাল দেখা হবে। তুমি ভালো থেকো, বাই বাই। কি হয়েছে মুকাদ্দেস, কোনো সুখবর পেয়েছো? হ্যাঁ আম্মা, অনেক বড় একটা সুখবর পেয়েছি। তাই নাকি? সেটা কি শুনি তো। শীঘ্রই জানতে পারবেন। বলো। আমি শুনছি ফাতি। তোমাকে আমি 5 মিনিট সময় দিলাম, বলো। আচ্ছা 5 মিনিট না, 2 মিনিট দিলাম, ওকে? জেনেব, আমি নির্দোষ, পরিস্থিতির শিকার। কি হলো, ফোন ধরবে না? সব সময় যে ছেলে ফোন ধরতে নিষেধ করে, আজ সে আমাকে ফোন ধরতে বলছে। জরুরি ফোনও তো হতে পারে। তুমি কি সময় নষ্ট করতে চাইছো? আরে আমি কেন সময় নষ্ট করতে চাইবো জেনেব? হ্যালো, কি বিরল? আরে শুনুন, আপনি আমার স্ত্রীকে একদম বিরক্ত করবেন না। ফাতি, এটা কি করলে? কেন করবো না জেনেব? তুমি অপরিচিত একজনের ফোন কেন রিসিভ করছো? পরিচিত না অপরিচিত তা তুমি কিভাবে জানলে? কেন? তুমি এই নামের কাউকে চেনো? চেনো না, তাহলে কেন ওর সঙ্গে কথা বলবে বলো? আচ্ছা ঠিক আছে, ফোন রেখে দিয়েছি। তুমি এখন যা বলবে জলদি বলো ফাতি, কারণ এটাই তোমার শেষ সুযোগ। তাহলে কফি বা মিষ্টি কিছু অর্ডার করি, খেতে খেতে কথা বললে ভালো লাগবে, কি বলো? আচ্ছা, কফির নাম করে আমাকে কি মিথ্যে গল্প শোনাবে সেটা ভাবার সুযোগ খুঁজছো মনে মনে, তাই না? কিন্তু তা হবে না। দাঁড়াও দাঁড়াও, যেও না, বসো বসো, আল্লাহ সাহায্য করো। আচ্ছা আমি সবকিছু খুলে বলছি। জানি তোমার কাছে আমার গুরুত্ব নেই, তবে তোমাকে এই কথা বলার পর আমি আর বেঁচে থাকবো কিনা জানি না। রিজ বাবার কল্যাণে। কি বললে? বুঝলাম না, এর সঙ্গে বাবার কি সম্পর্ক? জেনেব, ওই ফোন কলগুলো, সব মেসেজ, মাঝরাতে বাইরে যাওয়া, সবকিছু ওনার কারণে। বাবা জেনেব, বাবা বাবা তুমি এখানে কি করছো? তোমরা আসলে কি করছো সত্যি করে বলো তো। তাতে তোমার কি? তোমাকে না জানিয়ে কি কিছু করতে পারি না? কেন তুমি আমাদের পেছনে এভাবে গোয়েন্দার মতো ঘুরঘুর করছো? হ্যাঁ, আমাকে না জানিয়ে তোমরা কিছু করতে পারো না, কখনো পারো না। বুঝলাম না কি ব্যাপার, তোমরা দুজন আমার কাছে কি লুকোচ্ছ? জামাই, আমি কি তোমাকে একা আসতে বলিনি? আশ্চর্য, একটা কাজও তুমি ঠিক মতো করতে পারো না। বাবা আমি দুঃখিত। তুমি কি জেইনেবকে সব বলে দিয়েছো? 1 মিনিট। ফাতি এতক্ষণ যা বললো তাহলে তা কি সত্যি? মানে তুমি এতদিন ওকে কল করতে বাবা, তুমি মাঝরাতে SMS করে বাইরে ডেকে নিয়ে যেতে? আমি সত্যি বলেছি জেনেব। হ্যাঁ, সব সত্যি। জামাইকে নিয়ে আমি একটা প্ল্যান করেছি যা আমার সফল করতেই হবে। মানে কি বুঝলাম না, কিসের প্ল্যান করছো বলো তো আমাকে? প্ল্যান আবার কি? প্ল্যান হচ্ছে যে আমি আমার নাতির সুন্নতে খতনা করাতে চাই। কি? হ্যাঁ, আমি আমার নাতির খতনার অনুষ্ঠান অনেক বড় করে করব। জামাই আমাকে এই ব্যাপারে সাহায্য করবে। আমাকে কেন তোমরা এই ব্যাপারে জানাওনি? তোমাকে জানালে তো তুমি নানা অজুহাত দেখাতে। আমাকে বলতে যে বাচ্চাটা ছোট, এখন খতনা করার দরকার নেই। আমি অবশ্যই এমন কিছু করতে দেব না। সেলিমা এখনো অনেক ছোট, এটা সম্ভব না। এবার বুঝতে পেরেছো জামাই, ওকে আমি কতটা ভালো করে চিনি? আমাকে তুমি একদমই চেনো না। আর তুমি, হ্যাঁ তুমি আমাকে জিজ্ঞেস না করে এই প্ল্যান কিভাবে করলে? তাতে সমস্যা কি জেনেব? হ্যাঁ, বলছিলাম যে ও আমারও ছেলে, তাই না বাবা? হ্যাঁ তাই। বাবা আর আমি মিলে এই সিদ্ধান্ত নিয়েছি, সমস্যা কি? সমস্যা কি তা জানতে চাইছো? আমি তোমাকে বলছি, অনেক সমস্যা। সেলিম এখনো অনেক ছোট, খতনা করলেও মানসিকভাবে অসুস্থ হতে পারে। এটা তো ধর্মীয় বিধান, অসুস্থ হবে কেন? বুঝলাম না। ফাতি কি বলছো? একবার ইন্টারনেট চেক করে দেখো, দেখবে ডক্টর আমার সুন্দর পিপি কেটো না। বাচ্চাদের এমন কান্নার অনেক ভিডিও পাবে। কি সুন্দর পিপি? এমন ভিডিও আছে নাকি বাবা? থাকলে থাকুক, তাতে সমস্যা নেই, বুঝেছ? এই অনুষ্ঠান আমি করবই।
বোঝা গেছে? যেহেতু তুমি এটা জেনে গেছো, আমাদেরকে সাহায্য করবে, কেমন? আমি যাচ্ছি। কি আশ্চর্য, আমি কিছুই বুঝলাম না। চাইলে আমাকে সরি বলতে পারো। হুম? আরে 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 এদিকে দেখো, কি বললো তুমি তো শুনলেই। আমার এখানে কোনো দোষ নেই, শব্দ শোনার। এত খুশি হয়েও না ফাতি, এখনো তুমি সন্দেহের তালিকায়। ওই লকেট, তারপর ইরেমকে গাড়িতে জড়িয়ে ধরা, এসব কি? দেখো জেনে, বলছি তো আমি পরিস্থিতির শিকার। ইরেম আমাকে ফলো করছিল আর আমি রেইস বাবার কাছে যাচ্ছিলাম। হঠাৎ করে ও গাড়িতে এসে বলল চলো সবকিছু ভুলে আগের মতো ফ্রেন্ড হই। বলতে বলতে আমাকে জড়িয়ে ধরলো। এটাই হচ্ছে কাহিনী, আর কিছু না। আর তুমি যে লকেটটার কথা বলছো, ওটা আমি কিনিনি, তা প্রমাণ করবই। যে কোনো মূল্যেই হোক প্রমাণ করেই ছাড়বো, ওকে? না, ঠোঁট গোল হয়নি, দেখো। এর মানে মিথ্যে বলছো না? হ্যাঁ, মিথ্যে বলবো কেন আমি? আচ্ছা আচ্ছা, হয়েছে, এবার যাই, চলো। এখন অনেক কাজ বাকি, মনে আছে তো? ঠিক আছে, চলো যাওয়া যাক। এখন থেকে ঘরে বসে ভেবো বাইরের দুনিয়াটা কত সুন্দর, ঠিক আছে? আমাকে আটকে রাখবে? বাবা, তুমি এসব কি বলছো? আমি কি বাচ্চা নাকি? তুমি আমার অবাধ্য হয়েছো মামনি। এই অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে। আজ বুঝতে পারছি ভাইয়া কেন আমেরিকায় পালিয়ে গিয়ে একা বিয়ে করেছিল। আমিও এটাই করি, তুমি তাই চাও? ঠিক আছে, তাই হবে। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? দেখি মোবাইলটা দাও। আজ থেকে এটা আমার কাছে রইল। এই, কি করছো তুমি? সেলিন, সেলিন! এখন নিশ্চয়ই বিশ্বাস হয়েছে জেনেব, সবকিছুই তো তুমি নিজের কানে শুনলে, তাই না? বিশ্বাস করবো কিনা এখনো সিদ্ধান্ত নিতে পারছি না ফাতি। এসব কি বলছো জেনেব? দেখো, এখন সবকিছুই তো তুমি জানো, আর দেখবে এরপর থেকে ফোনেও বেশি একটা কল আসবে না। ও না 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 না, ফের হাতের ফোন। প্রমাণ দেখো। হ্যালো ফাতি স্যার, কেমন আছেন? হ্যাঁ, ভালো। স্যার, বলেছিলাম একটা নতুন আইটেম টেস্ট করাবো, মনে আছে? হ্যাঁ। আমাদের রিসার্চ টিমের ওই নতুন আইটেমটা বানানো হয়ে গেছে, এখন আপনাকে টেস্ট করাতে চাই। শুনেছ? কি স্যার? না না, তোমাকে বলছি না ফেরহাদ। ঠিক আছে, অপেক্ষা করো, আমরা কিছুক্ষণের মধ্যে আসছি। আমরা এখন অফিসে যাচ্ছি, কারণ তোমার কাছে আমার লুকোনোর কিছুই নেই জেনেব। কি বলছো? আমি কেন অফিসে যাব ফাতি? ওখানে আমার কি কাজ? আমাকে বাড়ি পৌঁছে দাও। না, অসম্ভব। আমরা একসাথে যাব আর নতুন আইটেমগুলো টেস্ট করে দেখব, কারণ আমি আমাদের ব্র্যান্ডটাকে আরো প্রসারিত করতে চাই। দাদিমাকে কোনোভাবেই হতাশ করতে চাই না। খুব ভালো ফাতি, তোমার যা মন চায় করো, কিন্তু আমি যেতে চাই না। আমাকে দয়া করে বাড়ি পৌঁছে দাও। বললাম তো না জেনেব, এখন থেকে তোমাকে আমার চোখের আড়াল হতে দেব না। যাই করব না কেন, যেখানেই যাব না কেন, যার সাথে দেখা করব না কেন, প্রত্যেকটা ব্যাপার আমি তোমাকে জানাবো, তুমিও আমাকে জানাবে। কি ঠিক আছে জেনেব? আচ্ছা তাই? আল্লাহ আল্লাহ, কোথা থেকে তোমার মাথায় এইসব চিন্তা এলো? আর হঠাৎই বা কেন এলো ফাতি? কোনো মুভির সিন মনে পড়েছে? কি আশ্চর্য! আরে একটু আগেই তো তুমি হিংসায় জ্বলে মরছিলে। ওটা অন্য কিছু। প্রেমে পড়লে হিংসা হবে, খুব স্বাভাবিক। তুমি এটা কি বললে? বললাম এমাত্র, কি বললে? বলছিলাম যে তুমি হিংসায় জ্বলে মরছিলে। তারপর কি বলেছো? খুব স্বাভাবিক বলেছে। আমি শুনেছি অন্য কিছু বলেছো তুমি, তাই না? আমার আসলে কোনো হিংসে হচ্ছিল না, রাগ হচ্ছিল। কি হচ্ছিল তা আমি জানি। পাগল একটা। ফাতি সাহেব, কাজটা আপনি মোটেও ভালো করলেন না। আলী, তুমি ক্যামেরা রেকর্ড সংগ্রহ করবে। অফিসের সামনের রাস্তা থেকে শুরু করে আশেপাশের যে কয়টা রাস্তায় সিসি ক্যামেরা দেয়া আছে সবগুলোর ভিডিও আমি দেখতে চাই। ঠিক আছে স্যার। জমিল, তুমি ফাতি শেখের জি জাদেকে ফলো করবে। আচ্ছা ঠিক আছে স্যার। আরিফ, তুমি শেখের জি জাদে হোল্ডিং এ যাবে। ওখানে গিয়ে
আপনি এসেছেন ম্যাডাম? ঠিক আছেন? ঠিক আছে বিরল, চিন্তা করো না। তোমাদেরকে ধন্যবাদ, এখন যাও। কিছু মনে করবেন না মেরিয়াম ম্যাডাম, একটা প্রশ্ন করতে চাই। কোথায় গিয়েছিলেন? দুশ্চিন্তার কিছুই নেই বিরল। জানোই তো, জেদি মেরিয়ামের একমাত্র শত্রু ছিল জাহিদ। ও তো মারা গেছে, এখন আর কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। মেরিয়াম ম্যাডাম, আমি আপনাকে শুধু আমার বসই মনে করি না। দয়া করে আপনিও আমাকে পর মনে করে দূরে ঠেলে দেবেন না। আপনি আমার কাছে যখন দেখি আমার পাশে তোমার মতো একজন আপনজন আছে, তখন আমার শক্তি দ্বিগুণ হয় বিরল। অনেক ধন্যবাদ। আমি শেফকেতের সাথে ছিলাম, ওকে সবকিছু বলেছি। উনি কি বললেন? বিশ্বাস করেনি, বিশ্বাস না করার ভান করেছে। তবে আমি কিন্তু ওর চোখের ভাষা বুঝি বিরল। আর তুমি দেখো, খুব জলদি সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি না ফেরাতে আমি ফাতি সাহেবকে ফোন করেছিলাম। কথার এক পর্যায়ে জৈনব ম্যাডামকে সব বলে দেওয়ার হুমকি দিয়েছিলাম। কি বলছো বিরল? ঠিক করনি। শেফকেতের সাথে আমার চুক্তি হয়েছে, জৈনবকে কখনোই আমি আমার পরিচয় দেব না। আর শেফকে তো আমাকে কখনোই বাধা দেবে না জৈনবের কাছে যেতে। মানে মায়ের পরিচয় না, তবে বন্ধু, বা আমি হয়তো অফিসের কলিগ হয়ে পাশে থাকতে পারবো। এতটুকুতেই শান্তি পাবেন? অবশ্যই পাবো বিরল, আমাকে তা পেতেই হবে। জৈনব এখন যদি আমার পরিচয় জানে, তা খুব খারাপ হবে। তাছাড়া এত বছর পর ওর জীবনে হয়তো মায়ের কোনো গুরুত্বই নেই। আমি জৈনবের কাছাকাছি আছি, এটাই অনেক বেশি, সত্যি বেশি। ওরহান, সেলিন, সেলিন তুমি এখানে কেন এসেছো? পালিয়ে এসেছি। কি পালিয়ে এসেছো মানে? পালিয়ে এসেছি ওরহান। বাবা আমার মোবাইল নিয়ে গেছে, ঘরবন্দি করতে চেয়েছে। আমি কি বাচ্চা বলো, ঘরবন্দি কেন করবে? আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। সেলিন তুমি মাথা ঠান্ডা করো কেমন, ভেবে দেখি কি করা যায়। ওরহান, সেলিন যদি এখানে থাকে তাহলে তুমি শেষ। ওরহান, তোমাকে একটা রিকোয়েস্ট করব, তুমি না করতে পারবে না, প্রমিস করো। আচ্ছা তুমি আগে কথাটা বলো, পরে না হয় প্রমিস করা যাবে। আমি আর ওই বাড়িতে ফিরতে চাই না, চাকরি করে আলাদা বাসায় থাকবো। তুমি কি আমাকে সাহায্য করবে? সেলিন আমার কথা শোনো, এখনই সিদ্ধান্ত নিও না, শান্ত হও। তাছাড়া হুট করে সিদ্ধান্ত নেওয়াটা একদমই ঠিক না। এখন না নিলে আমি আর কখনো এত সাহস পাবো না। আমাদের আর কখনো দেখা হবে না ওরহান। দেখো, আমি এটা বুঝতে পারছি তুমি এসব আমাদের জন্য করছো। আসলে সেলিন, সত্যি বলতে এতটুকুই আমার জন্য যথেষ্ট। কিন্তু ওনারা তোমার পরিবার, তাই না? আর পরিবার সব সময় আমাদের মঙ্গল চায়। তাই শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য তুমি ওনাদেরকে ছাড়তে পারো না। মানে বলতে চাইছি, ওনাদের প্রতি তুমি এমন অন্যায় করতে পারো না। আর যদি করো, শুধু ওনারাই না, তুমি নিজেও অনেক কষ্ট পাবে। তোমাকে আবারও বলছি, ওনারা যা করছেন তোমার মঙ্গলের জন্যই করছেন, তোমার সুন্দর ভবিষ্যতের জন্যই করছেন। এভাবে পরিবারকে ভুল বুঝো না। এর থেকে তুমি অন্যভাবে চেষ্টা করো, বা অন্য কোনো উপায় খোঁজো, যেখানে তোমাকে কোনো মিথ্যে বলতে হবে না, পালাতে হবে না, অপহরণের কোনো ঘটনাও ঘটবে না।
আরে ভাইয়ার আপুকেই দেখো না, ওদের কারণে আমরা কত ঝামেলা সহ্য করেছি। আমরা ওদের মতো কিছু করব না, কেমন? পরিবারের অমতে কখনোই এক হব না। সেলিন, তুমি যদি চেষ্টা করো আমিও করতে পারবো। ঠিক আছে ক্যাপ্টেন। আচ্ছা, তাহলে জেনেব ওই প্রথমটা দিয়ে না হয় শুরু করি। মজার হলে সেলিমের সুন্নতে খতনার দিন সবাইকে খাওয়ানো যাবে, কি বলো? আসলে খতনা হবে কিনা শিওর না। তাছাড়া তুমি এমন করছো কেন? আমি এসবের কি বুঝি? সবার সামনে কি লজ্জা দিতে চাইছো নাকি? এখানে লজ্জার কি আছে জেনেব? বরং দেখো, এখানে সবাই তোমার কোন আইটেমটা পছন্দ হয় তা জানার জন্য অপেক্ষা করে আছে। তুমি প্রথমে এটা টেস্ট করবে, তারপর আস্তে আস্তে বাকিগুলো টেস্ট করে আমাদেরকে জানাও কোনটা খেতে বেশি মজা। পারবো না ফাতি। শুরু করো জেনেব ম্যাডাম। এটা ভালো না। হ্যাঁ সত্যি টক লাগছে। টক, এটা একবার ট্রাই করে দেখো। খেতে ভালোই, কিন্তু কি যেন একটা কম বেশি হয়েছে। অতিরিক্ত ডার্ক চকলেটের ব্যবহারে খাবারের মানটা খারাপ হয়ে গেছে, বুঝেছো ফেরহাদ? এটা ডার্ক চকলেটের টেস্ট নাকি? টেস্ট একদমই ভালো হয়নি ফেরহাদ। আচ্ছা যাই হোক, এসো এটা টেস্ট করা যাক। কি টিস্যু দাও জলদি। আরে এতটাই খারাপ হয়েছে? ফেরহাদ, তুমি এগুলো আগে টেস্ট করে দেখোনি? না স্যার। হ্যাঁ শাবাশ। চলো জেনে। তো কিছু বলবেন না স্যার? হ্যাঁ, তুমি আরো চেষ্টা করো, ভালো কিছু বানাও। চলো যাই। ভালো থাকবেন সবাই। আমার সত্যি অবাক লাগছে, এত জঘন্য মিষ্টি কেউ কিভাবে বানায় ফাতি, বলো তো আমাকে। আরে এগুলো বাজারে পাঠালে তোমাদের কোম্পানিরই তো বদনাম হবে। এখন দেখছি খুব বড় বড় কথা বলছো। তোমাকে তো আমি কখনো ডিম ভাজতেও দেখিনি। চলো যাই। এথেম, কি ব্যাপার, তুমি একা কেন? হ্যাঁ একাই রেস, ওরা সবাই একটু আগেই বেরিয়েছে। জেভাত আর কামিল বাজারের দিকে গেছে, আর ওরহান কোথায় গেছে আমি জানি না। ভালোই হয়েছে, আমি এখানে শান্তিতে এখন বসতে পারবো। কোনো সমাধান হলো রেস? কথা বলে কিছু করতে পারছো না? মেরিয়াম এখনো কি তোমার উপর রাগ করেই বসে আছে? রেগে নেই এথেম, রেগে নেই। ও হাল ছেড়ে দিয়েছে, আমিও ছেড়ে দিয়েছি। তুমি হাল ছেড়ে দিয়েছো মানে? হ্যাঁ, এছাড়া কি করবো এথেম? গুলি করে মারবো মেরিয়ামকে? অসম্ভব, এটা কখনো করবে না। হ্যাঁ, করার কথা ভাবিও নি। তো এখন কি হবে? মেরিয়ামের সাথে একটা চুক্তি করেছি, ও জেইনেবকে ওর আসল পরিচয় এখন জানাবে না, আর আমিও জেইনেবের সাথে দেখা করতে বাধা দেব না। এ তো খুব ভালো কথা রেস, অবশেষে তোমরা একটা ভালো সিদ্ধান্তে পৌঁছেছ। কিন্তু তুমি মুখ ভার করে আছো কেন বলো তো? মেরিয়াম কেন চলে গিয়েছিল বলেছে। আমাদের জীবনে যা ঘটেছে সেটার জন্য আমাকেই দায়ী করছো, কিন্তু আল্লাহ জানেন আমার এই জীবনে আমি শুধুমাত্র তোমাকেই ভালোবেসেছি শেফকেত।
পরে আমাদের মেয়ে হলো জেনেব। তখন মনে মনে ভাবতাম, এক জীবনে মানুষের আর কি প্রয়োজন। আমার সব কিছু ছিল, সংসার, সন্তান, ভালোবাসার মানুষ, সুখেই ছিলাম। কিন্তু জাহিদ আমাকে একদিনের জন্য সেই সুখ অনুভব করতে দেয়নি। তো এখন তো সব জানো, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি ওর কথা বিশ্বাস করেছো। আমি ওর একটা শব্দও বিশ্বাস করিনি এথাম। বিশ্বাস করতে চাও না সেটা বলো, কারণ ভয় পাচ্ছ। বিশ্বাস করলে না আবার ওর প্রতি তোমার ঘৃণা ভালোবাসায় পরিণত হয়। নির্বোধের মতো তুমি কথা বলো না এথাম। আমি যদি পৃথিবীতে 1000 বছর ধরেও বেঁচে থাকি, তবুও ওর প্রতি আমার ঘৃণা একটুও কমবে না। গুনায়, ডিনার রেডি? জি রেডি স্যার। তো আম্মা, চলুন ডিনার করি। সবার আসার অপেক্ষা করছি ফেহমি। অযথা অপেক্ষা করবেন না আম্মা, আপনার অপেক্ষা বৃথা যাবে। দেখবেন ফাতি একাই আসবে। এটা কেমন কথা বলছো মোকাদ্দেস? অবশ্যই ওরা একসাথেই আসবে। দেখুন আম্মা, সবকিছুর জন্যই প্রস্তুত থাকা উচিত। দুনিয়াটা অনিশ্চিত, যে কোনো কিছুই হতে পারে। মুকাদ্দেসের কথায় কান দেবেন না আম্মা। আসুন আমরা শুরু করি। আরে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। এই, তুমি এই বাড়িতে কেন এসেছো? সেলিন ও এখানে কি করছে? দয়া করে আমাকে একটু কথা বলতে দিন। মানে আমি শুধু বলতে চাইছি, সেলিনের এখানে একদমই দোষ নেই। সব দোষ আমার। মানে শাস্তি দিতে হলে আপনারা আমাকে শাস্তি দিন। কিসের শাস্তি ফেহমি? এই ছেলে কি বলছে? আমি এখন থেকে কাউকে কোনো রকম শাস্তি দেব না। কি শাস্তি দেবে না? না। মানে আমি ওরহানের সাথে দেখা করতে পারবো? অসম্ভব। একটা চর মারো তো, চর মারো। সেলিন, আমি কি ঠিক শুনছি? বলো তো। আচ্ছা তাহলে ফেহমি আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখন আসি। হ্যাঁ, যদি থাকি তাহলে আন্টি আমাকে আরো বকবেন। ওরহান, এদিকে এসো, একসাথে ডিনার করব। ফেহমি, তুমি এসব আবোল-তাবোল কি বলছো? ফেহমি মেয়ের বন্ধুকে ডিনার করতে আমন্ত্রণ জানাচ্ছে মুকাদ্দেস, এতে দোষের কি? আম্মা, আপনি শুনছেন? স্বাগত ওরহান, চলো যাই। চলো। অনেক ধন্যবাদ দাদিমা। এসব কি হচ্ছে? কি হচ্ছে সেলিন? হ্যাঁ, কি হচ্ছে? একটাকে বের করতে না করতে আরেকটা হাজির। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। পানি খাও মুকাদ্দেস, পানি খাও। এসো তোমরা, বসো। না, বসার আগে আমরা সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। তোমরা ডিভোর্স নিচ্ছ? প্রেগন্যান্ট। কি? 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 কিভাবে? জোকস। শুকর আল্লাহ। কালকের পরের দিন সেলিমকে সুন্নতে খতনা করাবো। এত জলদি? এটা কখন প্ল্যান করলে? আশ্চর্য। আমি করিনি, ফাতিয়ার বাবা ওরা দুজনে মিলে খতনার অনুষ্ঠানের প্ল্যান করেছে। আমাকেও জানাইনি। আরে শেফকেতের মাথায় তো দেখছি সত্যি সমস্যা। ওরহান আর সেলিনের বিয়ের অনুষ্ঠান করতে পারেনি, এখন নাতির খতনার অনুষ্ঠান করবে? আল্লাহ আল্লাহ। ওনার হয়তো শৈশবের কথা মনে পড়েছে। কে জানে মানুষটার কি সমস্যা। অনুষ্ঠান তাহলে শেফকেত সাহেবই করবেন? হ্যাঁ ঠিক দাদিমা। কিন্তু এটা ঠিক হচ্ছে না। অনুষ্ঠান এখানে হওয়া উচিত। তা ঠিক, কিন্তু রেজ বাবাকে তো তুমি চেনোই দাদিমা। রেজ বাবা বলতে কি বোঝাচ্ছ? খতনা সাধারণত বাচ্চার বাবার বাড়িতে হয়। তুমি কি সেলিমের বাবা নও ফাতি? অবশ্যই, আমি ওর বাবা। তো কিন্তু বাচ্চার নানা তেজি শেফকেত। তা ঠিক। আমাদের যা বলার ছিল বলেছে, এখন ডিনার করতে পারি, তাই না? বসো বৌমা। ওঠো, এটা আমার চেয়ার। সরো সরো, পাশেরটা যাও। দেখি সরো, আমি এখানে বসি। এদিকে এসো ওরহান, এই চেয়ারে বসো।
কি হয়েছে? আমি ফিরে যেতে পারবো? আমি আপনার ট্রান্সলেটর। অবশেষে আমার ভাষা জানা কাউকে পেলাম। আমাকে কখন দেশে পাঠাবে? ভাববেন না, খুব শীঘ্রই আপনাকে আপনার দেশে পাঠানো হবে, কিন্তু এখনই না। সেটা কবে ভাই? আমি কবে আমার দেশে ফিরে যাব? সব তদন্ত শেষ হবার পর। আরে ভাই, আপনি কি আমার সাথে মজা করছেন? আমি নির্দোষ, আমি কিছুই করিনি। তাহলে আমাকে কেন আটকে রাখবে? এদেশের আইন এমনই, সবাইকে তদন্ত না হওয়া পর্যন্ত থাকতে হয়, আর তাই আপনাকেও এখানে থাকতে হবে। আপনি যদি নির্দোষ হন তাহলে ওদের সাথে এখানে কেন? দেখুন, নিজের ইচ্ছে আমি এখানে আসিনি। ওই ফাতি শেখেরজিজাদে আমাকে অজ্ঞান করে কন্টেনারে ঢুকিয়ে এখানে পাঠিয়ে দিয়েছে। রাশিয়ায় থেকে আমি কি করব? জলদি আমাকে দেশে পাঠিয়ে দিন আপনারা। ফাতি এতদিন যে ঘন ঘন ফোনে কথা বলেছে, মেসেজ দেখেছে, হুটহাট রাতে বাইরে গেছে, সব বাবার কারণে করেছে। বাবা নিজে বলেছে, নয়তো বিশ্বাসই করতাম না। জানিসই তো বাবা কখনো মিথ্যে বলে না। আমি তো আগেই বলেছিলাম ফাতি তোকে ধোকা দিতেই পারে না। বেচারা ফাতি, ছেলেটা রেস চাচার মন জয় করার জন্য কতই না কষ্ট সহ্য করে যাচ্ছে। তোর তো লজ্জা পাওয়া উচিত। তোর এই বেচারা আসলে অতটাও বোকা না। ওই লকেটের ব্যাপারেও আমাকে এখনো কিছু বলেনি। জেইনেব, কথা শোন, তোর আশেপাশে যে ব্রাজিলিয়ান সিরিয়ালে দুটো নেগেটিভ চরিত্র ঘুরঘুর করছে, তা নিয়ে তোর কোনো চিন্তা আছে? কেন বুঝতে পারছিস না? এই ধরনের মানুষ বিশুদ্ধ অক্সিজেনকেও কার্বন ডাই অক্সাইড বানিয়ে ফেলতে পারে। বুঝতে পারছি, কিন্তু আমার তো সন্দেহ যাচ্ছে না। কি করব? ভুলে যা, ভুলে যা। কথা শোন, এখন থেকে নিজেকে নানা কাজে ব্যস্ত রাখার চেষ্টা কর। নিজের যত্ন নে, পরিবারের যত্ন নে। চাইলে চাকরিও করতে পারিস। সারাদিন বাড়িতে বসে থাকিস না। বাড়ি থাকলে ওরা তোকে শান্তিতে থাকতে দেবে না, আমি নিশ্চিত। হয়তো ঠিক বলেছিস। আচ্ছা ফাতিক, এখন তাহলে রাখি, পরে আবার কথা হবে। বাই বাই। কার সাথে কথা বলছিলে? আমি আসার সঙ্গে সঙ্গে কেটে দিলে কেন? কে ছিল বলো? ফাতিকের সাথে কথা বলছিলাম ফাতিক। কথা বলা শেষ, তাই রেখে দিয়েছি আমি। মজা করছিলাম। তুমিও তো ঠিক এভাবেই প্রশ্ন করো, তাই। সো ফানি। জেনেব, তোমার আবার কি হয়েছে? ওই লকেটের কাহিনী কি তা আমি খুঁজে বের করবই, কথা দিচ্ছি। কিসের লকেট বলো তো? আমার জীবনের সব সমস্যা তোমাকে নিয়ে কি হতে হবে ফাতি? উত্তর দাও। আমার জীবনে তুমি ছাড়া কি আর কাউকে নিয়ে সমস্যা হতে পারে না? তাহলে কি আরতান? আরে কিসের আরতান? তা জানি না। বাজে কথা বলবে না। আমার সমস্যা নিজেকে নিয়ে। সারাটা দিন আমি বাড়িতে বসে বসে কাটাই, আমার কিছুই করার নেই। আচ্ছা, এবার বুঝেছি। তুমি এখন কি করতে চাও আমাকে বলো। জানি না, কিন্তু বাড়িতে বসে থাকলে আমার মাথায় উল্টো পাল্টা চিন্তা ঘুরতে থাকে। তাই মেরিয়াম ম্যাডামের চাকরির অফারটা অ্যাকসেপ্ট করব কিনা ভাবছি। অসম্ভব, কখনো না, কখনো না। দাদিমা কি বলেছেন তা শোনোনি? ভুলে যাচ্ছ, এটা আমার জীবন ফাতি। মানছি, এটা তোমার জীবন, তোমার সিদ্ধান্ত, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু এটা দাদিমা যেমন চান না তেমন। আর কে চায় না? আমিও চাই না জেনেব। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের অফিসে কাজ করো। অসম্ভব। বাড়িতেই আমাদের সম্পর্ক টম এন্ড জেরির মতো, অফিসে এমন কিছু হোক চাই না। তবুও মেরিয়া ম্যাডামের ওখানে যেতে পারবে না। আমি মাননীয়া গুলসুম সুলতানকে রাজি করাবো, তুমি চিন্তা করো না। জেনেব, দাদিমাকে না হয় তুমি রাজি করাবে, রিজ বাবাকে যে আমি কিভাবে রাজি করাবো? জেনেব, হ্যাঁ অনেকক্ষণ লাগবে? তা তো লাগবেই ফাতি, আমি মাত্রই ঢুকলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্রেশ হতে হতে মেরিয়া ম্যাডামের বিষয়টা নিয়ে একটু ভেবে দেখো, ঠিক আছে? ফাতি, এসব ছেড়ে একটা রিল্যাক্সিং মিউজিক প্লে করো না। কি করব? আরে একটা রোমান্টিক মিউজিক প্লে করো। তুমি ওই দিনের অসমাপ্ত রোম্যান্সের জন্য বলছো? আচ্ছা আচ্ছা, আমি এখনই মিউজিক প্লে করছি। তোমাকে এখন মেরিয়াম ম্যাডামের ইস্যু নিয়ে ভাবতে হবে না, সব ভুলে যাও তুমি। ভালো করেছো ফেহমি, মোকাদ্দেসের কথা না শুনে মেয়ের সিদ্ধান্ত মেনে নিয়ে ভালো করেছো, খুশি হলাম। আর কি করব আম্মা, ফাতির মতো ওকেও আমেরিকায় পালিয়ে যেতে দিতে পারি? ফাতি যে জেইনেবকে পছন্দ করে এটা বলতে না পেরেই তো আমেরিকা পালিয়ে গিয়েছিল। এতে তুমি কিছু শিখেছো, আমি তাতেই খুশি। ভালো হতো যদি মোকাদ্দেসও একটু বুঝতো, যদিও এটা সম্ভব না। আম্মা, একটা সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে সেলিনের সাথে আমি আর কখনো কঠোর আচরণ করব না। তাছাড়া
ওরহান ছেলেটা তেমন খারাপ না, খুবই ভদ্র একটা ছেলে। সেলিনকে সত্যিকার অর্থেই ভালোবাসে, না হলে কি ও আমার বিরুদ্ধে দাঁড়াতে পারত? ঠিক বলেছ, তবে ওকে বেশ কষ্ট দিয়েছ। মেয়ের বাবা হওয়া এত সহজ না আম্মা। এর মানে শেফকেত সাহেবের অবস্থা এখন কিছুটা হলেও বুঝেছ? না, এটা ঠিক বলেননি। গুড মর্নিং। গুড মর্নিং। সেলিম সাহেব সবাইকে গুড মর্নিং জানাতে এসেছে। সোনামণি, আমার প্রিন্স চলে এসেছে। সোনামণি, আমার বড় মার চোখের মণি তুমি। ঘুম ভালো হয়েছে তোমার? আমি আসলে আপনাদের সাথে আমার একটা বিষয় নিয়ে কথা বলার জন্য এখানে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বলো দাদুমণি। আমি গত রাতে অনেক ভেবেচিন্তে মেরিয়াম ম্যাডামের ওখানে চাকরি করার সিদ্ধান্ত নিয়েছি। জানি কথাটা শুনে আপনাদের ভালো লাগছে না, তবে আসলে আমার মনে হয় নিজের পায়ে দাঁড়াতে এটা আমার জন্য একটা বড় সুযোগ। অন্তত একবার চেষ্টা করতে চাই। কাজ করতে চাইলে আমাদের না, এই পরামর্শ ফাতিও আমাকে দিয়েছিল। তবে একসাথে কাজ করাটা আমাদের দুজনের সম্পর্কের জন্য ভালো নাও হতে পারে। তাছাড়া মেরিয়াম ম্যাডামের অফারটা আমার সত্যিই ভালো লেগেছে। আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না, সত্যি। কি বলবো, তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছ। ঠিক আছে, তোমাকে অভিনন্দন। গুলসুম সুলতান, অনেক ধন্যবাদ। মন থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যাই বলি না কেন কম হয়ে যাবে। আঙ্কেল, একটু সেলিমকে রাখুন। এসো এসো দাদু ভাই, কাছে এসো। আমার কিছু কাজ আছে, সেরে আসি। ধন্যবাদ সুলতানা, আজ আপনি আমাকে অনেক খুশি করলেন। অনেক ধন্যবাদ সুলতানা। আসি। দেখি দেখি মামুনি। এভাবে, ওই এভাবে, ওই ওই আইফেল। আমার এই টেকনিক খুব পছন্দ হয়েছে। দেখো, আমাদের এখন জিমে যেতে হচ্ছে না, আর ঘরে বসে ব্যায়াম করতে পারছি। আমার বুদ্ধিমতী মেয়ে, লক্ষ্মী সোনামণি, সাবাস। হ্যাঁ, ঠিক বলেছ। কিন্তু জিমে গেলে কারো না কারোর সাথে আমাদের দেখা হতো, গল্প করা যেত। আমাদের আইফের খেলার আসলে ব্যায়াম করার চেয়ে গল্প করা পছন্দ। কথা শোনো আইফের, বাড়িতে ব্যায়াম করাই ভালো। এই যেমন আমাদের যখন ব্যায়াম করা শেষ হয়ে যাবে, আমরা চা বানাতে পারবো, ও একসাথে খেতেও পারবো। মানুষের সাথে মেলামেশা তো খারাপ কিছু নাই আদিকার। ও তাছাড়া ওই জিমে তো অনেক মানুষের আনাগোনা, ওদের সাথে মিশলে অনেক কিছু শিখতে পারতাম। আমার কোনো কিছু শেখার দরকার নেই আইফের, যেমন আছি ভালো আছি। ওই আর পারছি না। ইয়াদিগার, ভাইজান, এই অসময়ে তুমি বাড়িতে কি করছো? তোমরা দুজন ঘরের মধ্যে এসব কি করছো? বুড়ো বয়সে যুবতী হওয়ার শখ জেগেছে? তওবা আস্তাগফিরুল্লাহ। এভাবে কেন বলছেন শেফকেত ভাই? আমরা তো স্বাস্থ্য ঠিক রাখতে ব্যায়াম করছি। ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আপনারও করা উচিত। দেখবেন কাঁধের ব্যথাও কমে যাবে। ইয়াদিগার ভাইজান, রাতে ঘুমিয়েছিলে তাই বলিনি। সপ্তাহ শেষে একটা অনুষ্ঠান আছে, তুমি সব প্রস্তুতি নাও। ভাইজান, তুমি এখনো বিয়ের বিষয়টা ভুলতে পারোনি। কেন আমার ছেলের ক্ষতি করতে চাইছো? ওরহান ওই মেয়েকে পছন্দ করে না, তুমি ওকে জোর করো না ভাইজান। ইয়াদিগার, আগে পুরো কথা শোনো। আমি নাতির সুন্নতে খতনার অনুষ্ঠান করব। সেটা কি তুমি আগে বলতে পারলে না ভাইজান? ঠিক আছে, তুমি প্রস্তুতি নাও, আর আমি গিয়ে গান বাজনার কি ব্যবস্থা করা যায় তার খবর নেই। ভাইজান, তুমি এখন কেন জানাচ্ছ আমাকে? এই আইফের, তুমি দেখেছো ভাইজান সবসময় এমন হুটহাট কাজ করে, আর যখন কোনো ঝামেলা হবে তখন সব দোষ ইয়াদিগারের হবে। এই ইয়াদিগার, কথা শোনো। আমার মনে হয় ভাইজানের অনুষ্ঠান করার কোনো বাতিক আছে, নয়তো ঘন ঘন অনুষ্ঠান করতে চাইতেন না। আইফের শোনো, ভাইজান আর ভাবি পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, তখন অনুষ্ঠান করতে পারেনি, কাউকে দাওয়াত দিতে পারেনি। আর দেখো, জেইনেবের বিয়েও তো একই ভাবে হয়েছে। লোকটা হয়তো এতে কষ্ট পেয়েছে, আর পাওয়াটাই স্বাভাবিক, এজন্যই হয়তো চাইছে। কিন্তু তাড়াহুড়ো করে কি প্রস্তুতি নেওয়া যায়? নতুন কাপড় কিনতে হয়, বানাতে হয়। অনুষ্ঠান আর কয়েকদিন পর করলে ভালো হতো না? সাজিবেতের বিয়ের অনুষ্ঠান আর এই মানে একসাথে যদি হতো তাহলে ভালো হতো আর কি।
ওর জন্য অপেক্ষা করা যাবে না। এখন জলদি ওঠো ওঠো। এই এলিফ, অনেক হয়েছে, এবার মিউজিক বন্ধ করো। আমাদের এখন অনেক কাজ, গান শোনার সময় নেই। জলদি বন্ধ করো, জলদি। তুমি আমার সাথে এসো এলিফ, এসো মামনি। এটা আবার কেমন রং? হ্যাঁ বলুন রইস বাবা। জামাই, কি খবর? তোমার ঝামেলা কি মিটেছে? আসলে ঝামেলা মিটেছে কিনা তা বলতে পারছি না, কারণ জেইনেব আমাকে এখনো ক্ষমা করেনি। রইস বাবা, আপনাকে একটা অনুরোধ করছি, দয়া করে আমাকে আর কখনো আপনার গেমের হাতিয়ার হিসেবে ব্যবহার না করলে খুব খুশি হব। আচ্ছা জামাই, তুমি এখন শান্ত হয়ে যাও। সবকিছু তো স্বাভাবিক আছে, তাই না? বাবা বললাম তো, পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। আচ্ছা আচ্ছা, হয়ে যাবে হয়ে যাবে। অনুষ্ঠানের পর সব ঠিক হয়ে যাবে। তোমাদের প্রস্তুতির কথা বলো। আমরা আসলে এখনো কোনো কিছু শুরু করিনি বাবা। মানে জেইনেব কখনো রাজি হচ্ছে, আবার কখনো রাজি হচ্ছে না। সত্যি বলতে ও এখনো কনফিউজড। কথা শোনো জামাই, অনুষ্ঠান অবশ্যই হতেই হবে। এজন্য তুমি বাচ্চার শেরওয়ানি, পাগড়ি, জুতা, মোজা আর কিরভে সবকিছুর ব্যবস্থা করো, বুঝতে পেরেছো? ও, এর জন্য কিরভিও লাগবে তাই না? আচ্ছা ঠিক আছে, আমি সবকিছুর ব্যবস্থা করব। তোমাকে বিশ্বাস করি জামাই। হ্যাঁ ঠিক। রইস বাবা আমাকে সত্যি অনেক ভালোবাসেন। ছেলেটা কিছুই জানে না। কিরভে, হ্যালো মেতে। ফাতি শোন, যা বলার জলদি বল, আমার জরুরি কাজ আছে। শোন, না তেমন কিছু না, তোর কি খবর সেটা জানতে ফোন করেছি। ইস, মিথ্যে বলিস না। তুই কবে আমার খবর নিতে ফোন করেছিস? নিশ্চয়ই কোনো দরকারে ফোন করেছিস। যা বলার জলদি বল, আমি এখন একটা ইন্টারভিউতে যাব। বলছি যে তুই কিরভে হতে পারবি? মানে আমার ছেলের খতনা করাবো তো, তাই। আমি? হ্যাঁ তুই। আরে না না ফাতি, আমি কিরবে হতে পারবো না, আমি এর কিছু জানি না। তাছাড়া আমি হলে কোনো না কোনো ঝামেলা করে ফেলবো। বাদ দে। আরে কিসের ঝামেলা করবি? ফাতি, আচ্ছা তুই আমার ক্যারিয়ার শুরু হওয়ার আগে সেটাকে কেন নষ্ট করে দিচ্ছিস ভাই? হ্যাঁ, ফোন রাখ। কিসের ক্যারিয়ার? এসব কি বলছিস? ফাতি, আমাকে টাকা উপার্জন করতে হবে। আচ্ছা, কোন কোম্পানিতে ইন্টারভিউ? কোম্পানিটা তেমন একটা পরিচিত না, তুই হয়তো চিনবি না। ওরা তথ্য প্রযুক্তিতে দক্ষ লোক খুঁজছে, তাই আমি অ্যাপ্লাই করেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই যা, তবে তোকে কিরভে হতে হবে, ভুলিস না। ঠিক আছে? ঠিক আছে বন্ধু, আমি ভুলবো না, আমার মনে থাকবে। তুই এখন ফোন রাখ। একটা ঝামেলা গেল। মেরিয়াম ম্যাডাম, একজন গেস্ট এসেছেন। এই সময় আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকার কথা না। ওনাকে বলে দাও আমি এখন ব্যস্ত আছি। ম্যাডাম, উনি বললেন ওনার নাম জেইনেব, শুনলে আপনি হয়তো। জেইনেব এসেছে? তুমি এখনই ওকে ভেতরে নিয়ে এসো। আচ্ছা। আসুন জেইনেব ম্যাডাম। থ্যাংক ইউ। হ্যালো মেরিয়াম ম্যাডাম। জেইনেব মামনি, ওয়েলকাম। থ্যাংক ইউ। চলো গিয়ে বসি। বসো। ম্যাডাম, আপনি চা না কফি নেবেন? না না, কিছু আনতে হবে না, থ্যাংক ইউ। কেমন আছো জেইনেব মামনি? ভালো, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? ভালো। মেরিয়াম ম্যাডাম, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি আমাকে যে অফারটা দিয়েছিলেন তা যদি এখনো থেকে থাকে? হ্যাঁ অবশ্যই আছে। তোমার যখন খুশি এসে জয়েন করতে পারো। তোমার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ নিঃসংকোচে করো। এ ব্যাপারে আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো, একদম ভেবো না।
সত্যি বলতে আমার জানতে ইচ্ছে করছে আপনি আমাকেই কেন অফারটা করেছেন, কারণ আমি নিশ্চিত রেগুলার হোল্ডিংয়ে কাজ করতে চাওয়া এমন অনেক লোকই আছে যারা আমার চাইতে অনেক বেশি যোগ্য। এর প্রধান কারণ হলো শেকেরজি জাদে ব্র্যান্ডের প্রতি আমার একটা দুর্বলতা আছে। ধরো ভবিষ্যতে এমন হলো তুমি আর আমি মিলে একটা কোম্পানি প্রতিষ্ঠা করলাম যেখান থেকে শেকেরজি জাদের সব প্রোডাক্ট আমরা পুরো বিশ্বে বাজারজাত করব। ম্যাডাম, আমার যতদূর মনে পড়ছে আপনি একসময় শেখের জিজাদের ব্র্যান্ড কিনতে চেয়েছিলেন, তাই অবাক লাগছে সেই চিন্তা ভুলে আপনি এখন আমাকে চাকরির অফার করছেন। বিষয়টা সিম্পল, তোমাকে আমার পছন্দ হয়েছে। তুমি অনেক সাহসী মেয়ে, আর আমার কোম্পানিতে সাহসী লোকদের সত্যি খুব প্রয়োজন। তাছাড়া আমার সাথে তাল মিলিয়ে চলার মতো মানুষ পাওয়া খুবই কঠিন, আর এজন্যই আমি তোমাকে অফারটা দিয়েছিলাম। মানে শেখের জিজাদেদের বিষয়ে জানতে আমাকে ব্যবহার করতে চাইছেন? সত্যি বলতে বিষয়টা তেমন না। ওকে, বিষয়টা আসলে কি তা সময়ই বলে দেবে।